নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হরিয়ানার আইপিএস অফিসার পুরন কুমার, তাকে সুইসাইড করতে হলো তার কারণ তিনি জাতে দলিত ছিলেন। অন্যদিকে সিজিআই বিআর গাওয়াই তাকে জুতো নিক্ষেপ করা হলো তার কারণ তাকে বলা হলো সনাতন কা অপমান নেহি সহেঙ্গে, এবং যিনি এই জুতোটা ছুড়লেন তিনি এই মুহূর্তে সম্পূর্ণ বাইরে ঘুরে বেড়াচ্ছেন। আরেকটা ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিই আরো একবার, উত্তরপ্রদেশের বারেলিতে হরিওম নামের এক দলিত সম্প্রদায়ের মানুষ, তাকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হলো। এই তিনটে ঘটনা এই মুহূর্তে সারা দেশে কিন্তু চর্চিত হচ্ছে, এবং রাহুল গান্ধী তিনি যেমন এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন, এবং এই আইপিএস অফিসার তার সুইসাইড নোটে যেভাবে তিনি একদম সরকারের বিভিন্ন মানুষের নাম লিখে রেখে গেছেন যে তাকে টিকা টিপ্পনি কাটা হতো তার জাতের সূত্র ধরে, তিনি দলিত বলে তাকে রীতিমতন অপমান করা হতো একজন আইপিএস কে, এবং সেই জায়গা থেকে তিনি বারংবার চিঠিও লিখেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন তার ডিপার্টমেন্টাল হেডকে, কিন্তু কোনো ধরনের কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং তাই জন্য তাকে সুইসাইডের পথ বেছে নিতে হয়েছে। তার পরবর্তীতে এই মুহূর্তে সিজিআই প্রধান বিচারপতি বিআর গাওয়াই তিনি কি এবার ইস্তফা দেবেন সেই প্রশ্নটা উঠছে, তার কারণ তাকে ইস্তফা দেওয়ার কথা কেউ একজন সাজেস্ট করেছেন। সেই সমস্ত ঘটনা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন দেখুন শেষ অবধি। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন অবশ্যই স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে সারা দেশ জুড়ে দলিত নিপীড়ন এবং পিছিয়ে পড়া জাতি সম্প্রদায় এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের যে নিপীড়ন সেগুলোর ছবি বারবার উঠে আসছে। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে সিজিআই প্রধান বিচারপতি বিআর গাওয়াই তাকে যেভাবে জুতো ছোড়া হয়েছে সেই ঘটনাটা একদম দাবানলের মতন সারা দেশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং যেটা নিয়ে আমরা বারংবার ভিডিও তৈরি করছি, এবং তার মধ্যেই উঠে এসেছে হরিয়ানার একটা ঘটনা। হরিয়ানার একজন আইপিএস অফিসার, তার নাম পুরন কুমার। এই পুরন কুমার আইপিএস অফিসার তিনি 13 পাতার একটি সুইসাইড নোট লিখেছেন, এবং সেই সুইসাইড নোটটার মধ্যে 13 জনের নামও তিনি লিখে রেখে গেছেন, এবং সেই নামগুলো রীতিমতন কাদের নাম আপনারা শুনলে চমকে যাবেন। সেখানে সরাসরি রাজ্যের মুখ্য সচিব, হরিয়ানার মুখ্য সচিব অনুরাগ রাস্তোগি, তার নাম রয়েছে। পূর্ব মুখ্য সচিব, অর্থাৎ এই মুখ্য সচিবের আগে যিনি ছিলেন TDSN প্রসাদ, তার নাম রয়েছে। তার সঙ্গে পূর্ব ACS রাজীব আরোরা, তার নাম রয়েছে, এবং ডিজিপি হরিয়ানা, এর থেকে বড় পদ বোধহয় এই মুহূর্তে পুলিশের মধ্যে খুব একটা দেখা যায় না, এবং ডিজিপি হরিয়ানা তিনিও তাকে টিকা টিপ্পনি করতেন, তার জাত নিয়ে কথা বলতেন, এবং তার নামও রয়েছে, তার নাম সত্যজিৎ সিং কাপুর। এই চারজন, এবং এই চারজন রীতিমতো গুরুত্বপূর্ণ পদাধিকারী, এছাড়াও 9 জনের নাম রয়েছে। এই 13 জনের মোট নাম সহ একটি সুইসাইড নোট তিনি লিখে রেখে গেছেন, এবং সেই সুইসাইড নোটটা নিয়ে তার স্ত্রী, তিনিও একজন আইএএস অফিসার, তার স্ত্রী তিনি এফআইআর লজ করেছেন অলরেডি, এবং সেখান থেকেই কিন্তু রীতিমতন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং মুখ্যমন্ত্রীকে নিজেকে একদম সরাসরি এই বিষয়টা হস্তক্ষেপ করতে হয়েছে, এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি অবশ্যই বিষয়টাকে দেখব। কিন্তু এইখানে প্রশ্ন যেটা উঠছে সেটাই পুরন কুমার তিনি নিজেই প্রশ্ন তোলার মতন প্রেক্ষাপট তৈরি করে গেছেন। তার কারণ এই পুরন কুমার তিনি সেই সুইসাইড নোটে লিখে রেখে গেছেন যে আমি মৃত্যুর আগে গৃহমন্ত্রী এবং মুখ্য সচিবকে লিখিত অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তবুও কোনো হস্তক্ষেপ কেউ গ্রহণ করেননি, তাই জন্য আমি এই ধরনের একটা পথ বেছে নিতে বাধ্য হলাম। সুতরাং অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘটনা, একজন আইপিএস অফিসার যিনি দলিত সম্প্রদায় থেকে উঠে আসছেন, দলিত সম্প্রদায়ের মধ্যে এখনো পর্যন্ত যে বিষয়টা রয়েছে, তারা পড়াশোনার প্রতি তাদের একটা এখনো পর্যন্ত কিন্তু তারা পিছিয়ে পড়া শ্রেণী হিসেবে তারা অনেকেই পড়াশোনার মধ্যে আসতে চায় না, কিংবা তাদের আসার সেই সুযোগটাও থাকে না। সেই জায়গা থেকে একজন আইপিএস হচ্ছেন, দেশের সর্বোচ্চ পরীক্ষা ইউপিএসসি পরীক্ষা, সেই পরীক্ষা দিয়ে যিনি পাশ করছেন, তিনি সম্মানীয় একটা জায়গায় পৌঁছাচ্ছেন, এবং তাকে দেখে একটা সম্প্রদায় সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর সাহস পায়। সেই আইপিএস অফিসারকে যদি কোন জাতে জন্মগ্রহণ করেছেন তিনি সেই প্রেক্ষাপটে তাকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে তার থেকে আর লজ্জার কি কিছু হতে পারে? এই প্রশ্ন উঠছেই, তার কারণ এই মুহূর্তে কিন্তু পুরন কুমার তার স্ত্রী যখন সরাসরি চিঠিটা লিখেছেন তখন তিনি এই সুইসাইড নোটটাও তার সঙ্গে অ্যাটাচ করে দিয়েছেন। এই এফআইআর কপির সঙ্গে সুইসাইড নোটটা জলজল করছে, যেটা ইতিমধ্যেই সামনে চলে এসেছে। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই এই মুহূর্তে রাহুল গান্ধী সামগ্রিক ঘটনা নিয়ে কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, এবং সেই লিখছেন একজন আইপিএস অফিসার, হরিয়ানার আইপিএস অফিসার ওয়াই পুরন কুমারের আত্মহত্যা সেই গভীর সামাজিক বিষয়ের প্রতীক যা জাতির নামে মানবাধিকারকে চূর্ণ বিচূর্ণ করছে। অর্থাৎ তিনি বক্তব্য রেখেছেন হিন্দিতে, সেটাকে ট্রান্সলেট করার মাধ্যমে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন যে আইপিএস অফিসারের যে মৃত্যুটা সেটা মানবাধিকার, সাধারণ মানুষের যে অধিকার যেটা সংবিধান আমাদের দেয় সেইটাকে চূর্ণ বিচূর্ণ করছে। তার যে জাতিগত বিদ্বেষ, এই বিদ্বেষটা আসছে কেন? দেশের স্বাধীনতার এত বছর পরেও এই জাতিগত বিদ্বেষটা আসছে কেন? তাহলে আমরা কিসের স্বাধীন হলাম? আমরা কিভাবে সংবিধানকে মেনে চলছি? একজন আইপিএস অফিসার তাকে
আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। তারপরে রাহুল গান্ধী লিখছেন, একজন আইপিএস অফিসার যখন জাতির কারণে লাঞ্ছনা এবং অত্যাচারে ভোগেন, ভেবে দেখুন সাধারণ দলিত নাগরিক কোন অবস্থায় বসবাস করবে। ঠিক সেখান থেকে উঠে আসে হরিওম অর্থাৎ বারেলিতে যে ভদ্রলোককে, দলিত সম্প্রদায়ের এই মানুষটিকে মেরে মেরে হত্যা করা হলো, তখন তার গলার মধ্যে একটাই নাম, তিনি নিচ্ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তাকে বাঁচাক, সেই তার আশাটা একটা ছিল। তার কারণ রাহুল গান্ধী এই বারেলির রায়বেরেলির সাংসদ, এবং রায়বেরেলিতে তাকে হত্যা করা হয়েছে পিটিয়ে, সেই ছবিটা উঠে এসেছে। তাই জন্য রাহুল গান্ধী বলছেন, একজন আইপিএস অফিসার যখন জাতির জন্য লাঞ্ছনা এবং অত্যাচারে ভোগেন, তখন একজন সাধারণ ভারতবাসী, সাধারণ দলিত সম্প্রদায়ের ভারতবাসী কোন পর্যায়ে আছেন দেশে, সেটা একবার বোঝার চেষ্টা করুন দেশের মানুষ। এবং তিনি বলছেন তারপরেই, রায়বেরেলিতে হরিওম বাল্মীকির হত্যা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপমান, এবং এখন পুরনজির মৃত্যু, এই ঘটনাগুলো দেখায় যে বঞ্চিত শ্রেণীর বিরুদ্ধে অন্যায় চরম চরম পর্যায়ে। এই মুহূর্তে তিনটে ঘটনা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে সিজিআই দেশের প্রধান বিচারপতি, তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ, বিচারপতি গাওয়াই তিনি একজন বৌদ্ধিস্ট মানুষ, এবং তাকে জুতো নিক্ষেপ করা হলো কারণ তিনি সনাতন কা অপমান নেই সহেঙ্গে, এই বিষয়টা। এবং এই যে কনস্টিটিউশনাল একজন পদে বসে থাকা মানুষ, তাকে অপমান করা জুতো ছুঁড়ে, তার কোনো শাস্তি হয়নি এখনো পর্যন্ত। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছিল, এবং তিনি বিভিন্ন জায়গায়, এই রাকেশ কিশোর ব্যক্তি যিনি জুতোটা ছুঁড়েছিলেন, তিনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন এবং গর্বে সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন। তিনি কোনোভাবেই এই বিষয়টাতে কোনোভাবেই অনুতপ্ত নন, তেমন কথা তিনি বলছেন। তার পরবর্তীতে এই ঘটনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এই যে রায়বেরেলিতে বাল্মীকি, হরিওম বাল্মীকি, তার মৃত্যুটা, এবং তার সঙ্গে এই পুনমজিৎ যে আইপিএস অফিসার, তার যে মৃত্যুটা, আত্মহত্যা তাকে করতে হলো জাতিগত লাঞ্ছনার কারণে। এই তিনটে ঘটনা প্যারালালি লিখছেন রাহুল গান্ধী। তারপর তিনি বলছেন, বিজেপি ও আরএসএস এর ঘৃণা এবং মনুবাদী চিন্তা সমাজে বিষ ভরে দিয়েছে। দলিত, উপজাতি, পিছিয়ে পড়া ও মুসলিমরা আজ বিচারের আশা হারাচ্ছে। গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, যারা হিন্দু ধর্মের হলেও তারা পিছিয়ে পড়া সম্প্রদায় হিসাবে অবশ্যই অবহেলিত হন, লাঞ্ছিত হন, প্রতি পদক্ষেপে লাঞ্ছিত হন। তারা আজকে সামাজিক যে ন্যায় বিচার, সেটার আশা হারাচ্ছেন, এবং সেই জায়গা থেকে সংখ্যালঘুরা, তাদের কথাও রাহুল গান্ধী লিখছেন। তার পরবর্তীতে তিনি লিখছেন, এই সংগ্রাম শুধু পুরনজি অর্থাৎ যিনি আইপিএস অফিসার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার নয়, এটা প্রত্যেক ভারতীয়ের যে সংবিধান এবং সাম্য এবং ন্যায় বিচারের বিশ্বাসী, এই লড়াইটা প্রত্যেক ভারতীয়র, যিনি সংবিধান এবং ন্যায় বিচার এগুলোতে বিশ্বাস করেন, তার এই লড়াই। শুধু পুরনজি যিনি সুইসাইড করলেন তার এই লড়াইটা নয়। এর সাথে অরবিন্দ কেজরিওয়াল তিনিও মুখ খুলেছেন এই নিয়ে, এবং তিনি বলছেন, এই যে আইপিএস অফিসার মারা গেলেন সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং সেটা নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত, এবং জাতিগত ভিত্তিক কারণে এই যে সিজিআই কে যেভাবে জুতো মারা হলো এবং তার সঙ্গে আইপিএস অফিসারকে আত্মহত্যা করতে হলো, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা এই মুহূর্তে সমাজকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, অরবিন্দ কেজরিওয়াল বলছেন। এবার আপনাদেরকে বলি যে কে প্রধান বিচারপতি সিজিআই বি আর গাওয়াইকে ইস্তফা দেওয়ার একদম অ্যাডভাইস দিয়েছেন। এই ইস্তফা দেওয়ার অ্যাডভাইসটা দিয়েছেন রবিশ কুমার। আপনারা জানেন রবিশ কুমার এই মুহূর্তে ইউটিউবার হিসেবে প্রখ্যাত হয়েছেন। তিনি, তার বিশাল সাংবাদিকতার জীবন ছিল এবং বহুদিনের সাংবাদিক, পরবর্তীতে তিনি এখন ইউটিউবার হিসেবে কাজ করছেন। কিন্তু এই রবিশ কুমার তিনি বলছেন যে সিজিআই এর ইস্তফা দিয়ে দেওয়া উচিত, একদম কোট আন কোট রবিশ কুমার বলছেন। তার কারণ, যে এই কাজটা করেছে সে কোনোভাবেই লজ্জা পাচ্ছে না, অনুতপ্ত নয়, এবং তাকে সাপোর্ট করছে সমাজের একাংশ, এবং সেই জায়গা থেকে সে ইন্টারভিউ দিচ্ছে গর্বের সঙ্গে। তাহলে সিজিআই, তার যে পদমর্যাদা, সেটা কি কোথাও লাঞ্ছিত হচ্ছে না? তাই জন্য তার ইস্তফা দিয়ে দেওয়া উচিত। এই সামগ্রিক ঘটনাগুলো উঠে আসছে সামনে, এবং এই মুহূর্তে অবশ্যই কিন্তু যে বিষয়টা আরো একবার প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে, যে কেন সিজিআই এর এই যে অপমান যিনি করলেন তাকে জেলে রাখা গেল না, তার বিরুদ্ধে চার্জশিট গঠন করা গেল না। তার কারণ এফআইআর তো অলরেডি হয়েই গিয়েছে, বেঙ্গালুরুতে 0 এফআইআর তো হয়ে গিয়েছে। তাহলে সেই 0 এফআইআরটা তো দিল্লি পুলিশের কাছে ট্রান্সফার্ড হয়ে গিয়েছে, এবং এখন রাকেশ কিশোর যিনি এই জুতোটা ছুঁড়েছিলেন তাকে কেন সম্পূর্ণ বাইরে ছেড়ে রাখা হয়েছে, যখন দেশে এই রকম ভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থেকে এই ধরনের একটা ক্ষোভ উঠে আসছে যে এই রাকেশ কিশোরকে ছেড়ে দেওয়া যেন না হয়, এই কথাটা সবাই বলছেন। সেটা ভগবন্ত মান, তিনি 100টার উপর এফআইআর করেছেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার যারা এই ঘটনাটাকে সাপোর্ট করছে, রাকেশ কিশোরকে সাপোর্ট করছেন, তাদের বিরুদ্ধে এই বিষয়ে মুখ খুলেছেন। আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকে এই বিষয়ে মুখ খুলেছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই বিষয়টাকে সম্পূর্ণ নিন্দা করেছেন। তার সঙ্গে
অবশ্যই এই মুহূর্তে বারংবার কিন্তু অরবিন্দ কেজরিওয়াল থেকে বিরোধী দলনেতা প্রত্যেকে কিন্তু এই বিষয়টাকে নিয়ে মুখ খুলছেন, রাকেশ কিশোরকে নিয়ে মুখ খুলছেন এবং তার অপরাধের কোনো শাস্তি কেন হচ্ছে না সেটা নিয়ে মুখ খুলছেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তাকে দুটো চিঠি লেখা হয়েছে, কিন্তু কোনোভাবেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। সেখান থেকে রবিশ কুমার, দীর্ঘদিনের সাংবাদিক, তিনি সরাসরি বলছেন যে এই মুহূর্তে সিজিআই প্রধান বিচারপতি বি.আর. গাওয়াই তার ইস্তফা দেওয়া উচিত, তার পদ থেকে প্রতিবাদী ইস্তফা। এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই একটাই প্রশ্নকে ইঙ্গিত করছে যে এই মুহূর্তে দলিত, পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় তারা ঠিক কতটা সুরক্ষিত। এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।